কথায় আছে সবুরে মেয়া ফলে, যেটা কিন্তু প্রত্যক্ষ প্রমাণ আমরা পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা রায় চলে এসেছি টুগেদার টেলসের আরও একটি ব্লগ নিয়ে। আগের দিন কিন্তু হোটেলের ছোটোখাটো রুম ট্যুর দিয়েছি, কারণ আমাদের হাতে কিন্তু যথেষ্ট সময় কম ছিল। আর হ্যাঁ, ঘরের বাইরে জানলা থেকে যেই দৃশ্যগুলো দেখতে পেয়েছি সেগুলো কিন্তু ভোলার নয়। এই রুম সকাল সকাল 1 কাপ কফি করে নিয়েছি, 1 কাপে 1 গ্লাস। এখানে হচ্ছে ইলেকট্রিসিটিও চলে গেছে এমন পজিশন, কারো ফোনে তেমন চার্জও নেই আর পাওয়ার ব্যাংকেও চার্জ নেই। চলো কফিটা খেয়ে নাও। চিয়ার্স গাইস। চিয়ার্স। হাউ ইজ দ্য জোশ? হাই, ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। দাও করে। কেমন লাগছে কফি খেতে? পাহাড়ের বুকে দাঁড়িয়ে একটু ঠান্ডা হয়ে যাচ্ছে বলো। এরকম সুন্দর ওয়াদিয়া দেখতে দেখতে কফি খাওয়ার একটা আলাদাই এক্সাইটমেন্ট। আজ আমরা কিন্তু 8টা থেকে সফরটা শুরু করব আমাদের যাত্রা। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিয়েছি, যাতে করে কোনোভাবেই লেট না হয়। সবাই মিলে কিন্তু আমরা টাইম মতো চলে এসেছি গাড়ির সামনে, এবং সেখানে আমাদের যতগুলো লাগেজ রয়েছে সেগুলোকে ওপরে তোলা হচ্ছিল। আর দেখুন, এই অংশে কিন্তু পাহাড়ে সূর্যের 6টার রোদ প্রথম আলো বলা চলে পড়েছে। কি অপূর্ব লাগছে না দেখতে। আর আমরা কিন্তু মোটামুটি মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছি, তার কারণ অনেকটা পথ যাওয়া বাকি। আর এই পথে যেতে যেতে পাহাড়ের যে বৈচিত্র্যময় রূপ আকার সমস্ত কিছু কিন্তু আমরা প্রত্যক্ষদর্শী হতে চলেছি খুব তাড়াতাড়ি। আর আজকে আমাদের ডেস্টিনেশন হলো 0 পয়েন্ট আর ইয়ানথাম ভ্যালি। তো চলুন আজকে এগিয়ে যাওয়া যাক 0 পয়েন্টের দিকে। যেতে যেতে হঠাৎ চোখের সামনে এই সাদা বরফের কিন্তু সম্মুখীন হলাম। একটা অদ্ভুত ঘটনা জানেন তো, এই যে পাহাড় বয়ে ওপরে উঠেই চলেছি, যেই অংশে সূর্যের আলো বা সূর্যের স্পর্শ পাইনি সেই অংশে কিন্তু বরফ রয়েছে। আর তার পাশেই যেই সব অংশে সূর্যের আলো পড়েছে বা প্রতিনিয়ত সূর্যের আলো পেয়ে থাকে সেই সব অংশে কিন্তু বরফ গলে জল হয়ে গিয়েছে। ওই ছায়া ঘন যেই অংশগুলো সেখানে বরফ, আর বাকি অংশগুলো কিন্তু বরফহীন অবস্থায় ছিল। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। 0 পয়েন্ট যাওয়ার রাস্তার মাঝখানে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছিলাম এই দোকানটায়, কারণ আমাদের সকালের খাওয়ার কিন্তু খাওয়া হয়নি কারোরই। সেখানে গিয়ে দেখলাম আমাদের মতো যারা কিনা 0 পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে তারাও সেখানে কিন্তু থেমেছে সকালের খাওয়ার জন্য। এনিওয়েজ, এখানে সৌরভ গরম গরম চা নিয়ে নিয়েছে, আর সাথে সাথে কিন্তু আমাকে ট্রান্সফার করে দেবে, কারণ হাত জমে কিন্তু প্রত্যেকের কনকনে অবস্থা। আমরা বাড়িতে যতই গরম গরম সুস্বাদু চা বানিয়ে খাই না কেন, পাহাড়ের চায়ের কিন্তু এক অন্য রকমের স্বাদ রয়েছে। আর এখানে দেখুন, বাকি যারা রয়েছে তারা কিন্তু এসে এই ছোট্ট এক চুলোর সামনে কিন্তু বসে পড়েছে। সেখানে তারা পাউরুটি সেকে খাচ্ছে, হাত তাপাচ্ছে। কি হয়েছে? খুব ঠান্ডা। বাইরে থেকে আমরা এখানে আগুন জ্বলছে, আমরা হাত তাপাচ্ছি আর হালকা একটু ম্যাগি খাচ্ছি। যাক, এবারে আমিও কিন্তু সুযোগ পেলাম এই হাত তাপানোর। সুযোগের সদ্ব্যবহার করে বসে পড়েছি সেখানে একটু সময় কাটানোর জন্য। গরম ম্যাগি, ঠান্ডা হয়ে যাচ্ছে। ভিডিও আমাদেরকে নিও না। কি হয়েছে তাই? মেমোরিজ আবার কোনোদিনও দেখা হবে কিনা মেমোরিজ। এই যে এখানে দুজনকে দেখছো, নয়ন আর জ্যোতি, সাথে পঙ্কজ, ওরাও কিন্তু আমাদের গাড়িতে একসাথে যাত্রার জন্য বেরিয়েছিল। ওদের সাথে সেখানে গিয়ে কিন্তু পরিচয়। আমরা বেরিয়ে পড়ি এবং বেরোনোর পরে ভাইদের সাথে কিন্তু আবারও দেখা হয়েছে, কারণ আমাদের যাওয়ার ডেস্টিনেশনটা কিন্তু সেম ছিল। কেউ আগে এগিয়েছি, কেউ পরে। লাদাখের মধ্যে সুইটি ঘোরাঘুরি করছে। এই আইস পাহাড়ে ছোট ছোট ঘাস ফুলগুলো যেগুলো রয়েছে মূর্ছে পড়ে, প্রত্যেকে দেখুন ঠান্ডা শীতল বাতাসের সংস্পর্শে এসে মাথা দুলিয়ে চলেছে অনবরত। তাদের দেখে কিন্তু আমিও নিজের ক্যামেরাবন্দি করতে ভুলিনি। এবারে চলেছি আরও ওপরের দিকে। যত ওপরে এগোচ্ছি তত কিন্তু আমাদের মধ্যে এক্সাইটমেন্ট আরও বেড়ে চলেছে।
তবে হ্যাঁ, আশানুরূপ বরফ কিন্তু আমরা পাইনি। দেখুন ছোট ছোট কিন্তু ঝর্ণাও রয়েছে। আর গাড়ির মধ্যে আমরা যেতে যেতে হই হুল্লোড় কিন্তু ভালোই করছিলাম। এই ট্রিপে যাওয়ার পরে কিন্তু বিভিন্ন চারিত্রিক বৈচিত্র্যের মানুষের সাথে কিন্তু পরিচয় হয়েছে। কেউ খুবই মজাদার, কেউ ভীষণ রাগী, কেউ শান্তশিষ্ট, আবার কেউ ভীষণ মিশুকে। দেখুন সূর্যের আলোর ছটা কি অপূর্বভাবে ওপর থেকে নিচে যেন রাঙিয়ে তুলছে নিজের রঙে। আর আমরা এভাবেই কিন্তু একটু একটু করে 0 পয়েন্টের দিকে এগিয়ে চলেছিলাম। দূর থেকে সাদা চূড়ার যে মাথাগুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু আবৃত রয়েছে সাদা বরফে। আর যতগুলো গাছ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু পাইন গাছ। আর যত উপরে উঠবো তত কিন্তু রডোডেনড্রনের গাছ দেখতে পাওয়া যাবে। এখন এসে পৌঁছেছি মানালি। ও আচ্ছা, এটা কোথায় সিটি? ও এটা শিব মন্দির, মানালি নয়, সিকিম শিব মন্দির। আমরা এখানে এখন এনজয় করছি, এখানে পারমিট দেখাতে গেছে আমাদের। তো তোমার কিছু বক্তব্য? কোনো বক্তব্য নেই, কিন্তু আমি সৌরভের প্রতিটা ছবি দায়িত্ব নিয়ে খুব সুন্দরভাবে তুলে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার একটা ছবি সৌরভ ভালোভাবে তুলছে। ঠিক আছে, তাহলে ছবি তুলতে যাই। টাটা। ছোটোখাটো হাসি ঠাট্টা মজা নিয়ে কিন্তু সৌরভ পুরো সফরটাকে কাটিয়ে দিয়েছে। আর ওই যে বললাম রডোডেনড্রন ফুল যতটা না আকর্ষণীয় দেখতে, যেহেতু আমরা এই সময়টা গিয়েছি সেই কারণে কিন্তু ফুল দেখতে পাইনি। ওই ধরুন পাতাগুলো শুকিয়ে রয়েছে, ওই অবস্থাতেই দেখতে পেয়েছি। আমরা যত উপরে উঠছি তত কিন্তু গাছের পরিমাণ ততই কমতে থাকছিল। আর ছোট ছোট ঝোপঝাড় কাঁটাযুক্ত গাছগুলো যেগুলো শুকিয়ে পড়ে রয়েছে সেগুলো কিন্তু লালচে অবস্থায় দেখুন কিভাবে পাহাড়ের গায়ে লেগে রয়েছে। সেগুলো কিন্তু দেখতে দেখতে আমরা আরও এগিয়ে চলছিলাম। যেহেতু প্রথমবারের অভিজ্ঞতা এত উপরে যাওয়ার, সেহেতু কিন্তু একটা অন্যরকমের ভেতরে ভয়ও কাজ করছিল। সেখানে গিয়ে যাতে কোনো রকম অসুস্থতায় না পড়তে হয় কাউকেই। রাস্তায় যেতে যেতে ঠিক হলো যে 0 পয়েন্ট ক্রস করে একটা লেক রয়েছে, সেই লেকটা আমরা দেখতে যাব। কিন্তু যাওয়ার পথেই কিন্তু আমাদের গাড়ি আটকে গিয়েছিল, কারণ রাস্তা বন্ধ ছিল। সৌরভের অতিরিক্ত লাফালাফির চক্করে রসুন ও ভাইয়া, ওই যে বললাম লেকে যাব, সেই লেকের ওখানে যখন আটকে পড়েছিলাম 0 পয়েন্টের থেকে অনেকটা উপরে গিয়ে, সেখানে কিন্তু সৌরভ নেমে লাফালাফি ঝাপাঝাপি করেছে, যার জন্য কিন্তু ওর শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল। তারপরে ড্রাইভার কাকুকে ডেকে নিয়ে আমরা রিটার্ন করি কিন্তু 0 পয়েন্টে। এই যে পৌঁছে যাই 0 পয়েন্টে, আর এসে দেখি আমরা যেই রকম পরিকল্পনা করেছিলাম যে বরফ দেখব, সেই অনুযায়ী কিন্তু বরফ শেষ। মানে ওই ধরুন গলে গিয়েছে, আর গলে যাওয়ার পরে এরকম চাই আকারে এসে দাঁড়িয়েছে। হাতে তুলে যে বরফ ধরে ওর গায়ে ছোড়াছুড়ি করবে সেই কিন্তু সুযোগটা কারোরই হয়ে ওঠেনি। তার কারণ এই রকম চায়ের আকারে যদি বরফ হয়ে থাকে তাহলে কিন্তু ওই ছোড়াছুড়ি ব্যাপারটা করা অসম্ভব একটা বিষয়। সৌরভকে রেখেই কিন্তু আমি একা বেরিয়ে পড়েছিলাম এই গোটা 0 পয়েন্টটাকে উপভোগ করার জন্য। এবং সেখানে মাঝখানে এসে দাঁড়িয়ে দেখছি এইভাবে কিন্তু জল ক্রস করছে। এরপরে আর কি, তারপরে যতটা পরিমাণ ভিডিও করার করেছি, ছবি তুলেছি, তারপরে আমরা বেরিয়ে পড়ি ইয়ামথাম ভ্যালির জন্য। সৌরভের কিন্তু অবস্থা ওখানেই খারাপ। এসে নিয়ে প্রায় ওই 1 ঘন্টা মাথা নিচু করে গাড়িতেই বসেছিল। আর হ্যাঁ, যারা এই 0 পয়েন্ট বা গুরুদম্মা লেকে যাওয়ার কথা ভাবছেন যে ভবিষ্যতে বা আগামীতে যাবেন, তাদের আমি একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই সেখানে গিয়ে কখনোই লাফালাফি করবেন না। আস্তে আস্তে চলাফেরা করবেন, আর আস্তে আস্তে শ্বাস নেবেন, জোরে জোরে কথা বলবেন না, তাহলেই কিন্তু শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কম হবে। আর আমরা এখানে এসে দাঁড়িয়েছি ইয়ামথাম ভ্যালির কিন্তু ভিউ পয়েন্টে, যেখানে ওপর থেকে ইয়ামথাম ভ্যালিকে কিন্তু ভালো করে দেখা যাচ্ছিল। এই মুহূর্তে এসে পৌঁছলাম ইয়ামথাম ভ্যালিতে। সঞ্চিতা বলছে ওর টায়ার্ড লাগছে, ও আসবে না। তো আমি ওর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি ইয়ামথাম ভ্যালি কভার করার জন্য। দেখতেই পাচ্ছ চারদিকে মাউন্টেন্স ঘেরা, মাঝখানে আমি, ঠিক আছে।
তো আমি আগে রিটার্ন ব্যাক ক্যামেরা তো দেখাচ্ছি, মানে মানে আমি এত এক্সাইটেড হয়ে যাচ্ছি যে আমি কিছু বলতে পারছি না। তো মানে দারুণ দারুণ। এই হচ্ছে ইয়াংথাং ভ্যালি। সেই সৌন্দর্যতা যেটা দেখার জন্য লোকে কোথা থেকে না কোথা থেকে চলে আসছে। এই সেই নদী আর এই সেই ইয়াংথাং ভ্যালি, যার সৌন্দর্যতা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। বেঞ্চ পেয়ে গেছিলাম, বেঞ্চে বসে বসে কিছুক্ষণ ইয়াংথাং ভ্যালির যে সুন্দর দৃশ্য সেটাকে এনজয় করলাম। চারিদিকে শুধু নিস্তব্ধতা, জলের আওয়াজ আর এত সুন্দর ভিউ, সত্যি মনটাকে শান্তি করে দিল। রাস্তার ওপর থেকে কিন্তু গাড়িতে বসে ইয়াংথাং ভ্যালি দূর থেকে দেখতে ভীষণ ভালো লাগছিল। আমি কাছে গেলে হয়তো আরো বেশি ভালো লাগতো। আমি যেহেতু দেখতে যাইনি, সেই ক্ষেত্রেই কিন্তু সৌরভ করেছে সেখানে গিয়ে ব্লগ। আর এই যাওয়ার পথে দেখুন একটা রাস্তা চলে গেছে, যেখানে কিন্তু পুরোটাই সাদা বরফে ঢাকা, আর গাছগুলোতে হালকা হালকা বরফ রয়েছে। আর দেখেই বোঝা যাচ্ছে যে গত 2-1 দিন আগে এখানে কত বেশি পরিমাণে বরফ ছিল। দুর্ভাগ্যবশত এই ট্রিপে এসে কিন্তু যতটা পরিমাণে আমাদের আশা চাওয়া পাওয়া ছিল যে আমরা এইভাবে হয়তো জায়গাগুলোকে দেখতে পাবো, সেইভাবে দেখতে পারিনি। ইয়াংথাং ভ্যালি থেকে কিন্তু আমরা আবারও পৌঁছে যাই কোথায় বলুন তো? আগের দিন যেই হোটেলে থেকেছিলাম সেই হোটেলে। সেখানে গিয়ে আমাদের লাঞ্চ করার কথা, এবং সেখান থেকে লাঞ্চ করে কিন্তু আমরা বেরিয়ে পড়ব আবার গ্যাংটকের উদ্দেশ্যে। তাহলে বুঝুন, সকাল থেকে ব্যাক টু ব্যাক আবারও জার্নি। আর এটাও জানিয়ে রাখি, লাচুং থেকে গ্যাংটকের দূরত্ব ওই ধরুন 6 ঘন্টা প্রায় লাগে। এখানে দেখুন সৌরভ কিভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করার চেষ্টা করছে, যাতে করে সকলের সামনে এইগুলোকে তুলে ধরা যেতে পারে। কারণ গাড়িতে আমরা শেয়ারিংয়ে এসেছি জন্য বসার সেভাবে কিন্তু ফ্যাসিলিটি আমরা পাইনি। নর্থ সিকিমে যদি আপনারা আরও কমফোর্টেবলি ঘুরতে চান, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব নিজের অভিজ্ঞতা থেকে শেয়ারিংয়ে না যেতে। পার্সোনাল গাড়িতে করে যাওয়াটাই যথেষ্ট বুদ্ধিমানের কাজ হবে, বা নিজেরা যদি ব্যক্তিগতভাবে কোনো গাড়ি ভাড়া করে নিয়ে নিতে পারেন, তাহলে সেটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হতে পারে। ওই দেখুন সামনে ওই বরফে ঢাকা চূড়া। এই পাহাড়গুলোকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলেছি আরও সামনের দিকে, তার মানে উঁচু থেকে একদম নিচের দিকে। দুপুরের খাওয়া তো সেরে নিয়েছি, সেই সময় কোনো ভিডিও করা হয়নি, যেহেতু সবাই যথেষ্ট পরিমাণে ক্লান্ত। আর নিজের ফোন চার্জ করারও একটা ব্যাপার রয়েছে, সারা রাত লোডশেডিংয়ের কারণে চার্জ করতে পারিনি। এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি। 6 ঘন্টার টানা জার্নির পরে আমরা গ্যাংটকে পৌঁছাই, তখন কিন্তু বাজে রাত 11:30। আজকের ব্লগ কিন্তু এই অবধিই থাকছে। অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন টুগেদার টেলসে। আপনারা আরও ভালোবাসা দিন। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন নতুন ভিডিও আরও আসতে চলেছে। আবারও দেখা হবে পরবর্তী এক্সাইটিং কোনো ভিডিওর সাথে। টিল দেন, টাটা।